আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় ফিরল প্রথম ফিরতি হজ ফ্লাইট। ৪ ভাগের ১ ভাগও দামও মিলছে না চামড়ায়, হতাশ খুচরা ব্যবসায়ীরা। শান্তিরক্ষীদের প্রতি জাতিসংঘের শ্রদ্ধা, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা। ব্রেক ফেল করা বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে হেলপার নিহত। আদিন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যু, আরো সময় পেল তদন্ত কমিটি। পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন। চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইরান ইস্যুতে ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক শেষ। প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৩। বিশ্বে জ্বালানি সংকটের আশঙ্কা, সতর্ক করল IMF বিশ্ব ব্যাংক। সান মারিয়ানোর বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডেও আছেন জিকো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ শনিবার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যদের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান ৭১-এর মুক্তিযুদ্ধের বীর নায়ক। ৭১-এর ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরীহ বাঙালিদের উপর অতর্কিত হামলা চালায়। সে সময় পুরো জাতি ছিল দিশেহারা। ঠিক সেই সময় ২৬ মার্চ চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের নিয়ে তৎকালীন মেজর জিয়া পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে উই রিভোল্ট বলে বিদ্রোহ করেন। এরপর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ইথারে ভেসে আসা ওই ঘোষণায় দিশেহারা জাতি উজ্জীবিত হয়। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি ছিলেন অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর ৭ নভেম্বর সিপাহী জনতার মহান বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ৩০ মে বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে। বিকেলে নয়াপল্টন ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 5টি অঙ্গ সংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। পবিত্র হজ পালন শেষে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার সকাল ৯:৩০টার দিকে বিমানটি নিরাপদে বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, হজ যাত্রীদের বহনকারী এই ফ্লাইটটি চলতি মৌসুমে ফিরতি হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছে। ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ইমিগ্রেশন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজ যাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়। হজ যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে। কুরবানির পশুর চামড়ার দামে এবার ব্যাপক ধস নেমেছে। ৪ ভাগের ১ ভাগ দামও পাচ্ছে না খুচরা কাঁচা চামড়া ব্যবসায়ীরা। এজন্য তারা আড়তদার ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন। তাদের দাবি, লবণযুক্ত চামড়ার মতো কাঁচা চামড়ারও দাম নির্ধারণ করে দেওয়া উচিত। তবে আড়তদারদের মতে পুঁজি সংকটের কারণে বাজারে তাদের সক্ষমতা কমে গেছে। রাজধানীর লালবাগের পুস্তা এলাকায় কুরবানির পশুর চামড়া বেচাকেনার অন্যতম আড়তে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। খুচরা ব্যবসায়ীরা চামড়া নিয়ে এলেও বাজারে বেচাকেনায় তীব্র মন্দা দেখা দিয়েছে। কিছু চামড়া বিক্রি হলেও দাম একেবারেই কম। অনেকেই বিক্রি করতে না পেরে চামড়া ফেরত নিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। 4,000-এরও বেশি বাংলাদেশি সহ বিশ্বব্যাপী দায়িত্ব পালনরত 50,000-এরও বেশি শান্তিরক্ষীকে সম্মান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বৈশ্বিক শান্তির সেবায় জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব সংস্থাটি। প্রতি বছর 29 মে পালিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে অস্থির সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত শান্তিরক্ষীদের নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শান্তিরক্ষীদের কাজ বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতায় আরো বেশি বিনিয়োগের জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে। বিবৃতিতে বলা হয়, তাদের কাজ শান্তিতে বিনিয়োগের তাগিদকে আরো জোরালো করেছে। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে 50,000-এরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। তারা বেসামরিক মানুষকে সুরক্ষা দিচ্ছেন এবং শান্তি প্রচেষ্টায় সহায়তা করছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাসের চাকা নিচে চাপা পড়ে দুলাল নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসটির ব্রেক ফেল করার পর যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন কর্মরত এই হেলপার। শুক্রবার রাত 8:30টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি আহসান পরিবহন নামের একটি ঢাকাগামী যাত্রীবাহী দূরপাল্লার বাসের হেলপার বা চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য টোল আদায় বন্ধ রাখা হয়। পরবর্তীতে খবর পেয়ে সিরাজদি খান ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি, তাই তদন্ত কমিটিকে আরো 3 দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী 3 জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। শনিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না, আরো 3 দিন সময় দিয়েছি কমিটিকে। 3 জুন দেওয়া হবে প্রতিবেদন, কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। মন্ত্রী আরো বলেন, প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে গত বুধবার রাতে ময়না তদন্ত না করার জন্য পরিবারের আবেদনের পর 6 নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালুর সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রায় 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, সমঝোতার সম্ভাবনা এখনো উপযুক্ত রয়েছে, তবে ইরানের জব্দ করা অর্থ ছাড় সহ কয়েকটি জটিল বিষয়ে আরো আলোচনা প্রয়োজন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো চুক্তিতে সম্মতি দেবেন না যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আলোচনা দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিলেও যুদ্ধবিরতি, অর্থনৈতিক বিষয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর করতে আরো সময় লাগতে পারে। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, শুক্রবার বেআইনি কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে একটি নৌযানকে শনাক্ত ও ধাওয়া করা হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। অভিযানটি সাউথকম কমান্ডের নেতৃত্বে গঠিত যৌথ টাস্ক ফোর্স পরিচালনা করে। পরে হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরেই
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে সন্দেহভাজন নৌযান লক্ষ্য করে একাধিক অভিযান পরিচালিত হয়েছে, যার প্রধান লক্ষ্য হিসেবে ভেনেজুয়েলার নৌযানকে চিহ্নিত করা হচ্ছে। সূত্র অনুযায়ী এই ধরনের সামরিক অভিযান সাম্প্রতিক মাসগুলোতে আরো বেড়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনা বাড়াচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক না হলে চলতি গ্রীষ্মে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলো বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে 3 সংস্থার প্রধানরা জানান, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিশ্বব্যাপী তেলের মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন চাহিদা বাড়ার আগেই মজুদ সংকট দেখা দিতে পারে। বিবৃতিতে বলা হয়, তেল সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকলে জ্বালানি নিরাপত্তা, বাজার স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। একই সঙ্গে জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধি উন্নয়নশীল এবং নিম্ন আয়ের দেশগুলোর জন্য নতুন সংকট তৈরি করছে। এদিকে 3 সংস্থা জানিয়েছে, কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের দামও দ্রুত বাড়ছে। অনেক দেশে চাষাবাদের মৌসুম শুরু হওয়ায় খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সান মারিনোর বিপক্ষে আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রধান কোচ থমাস ডুলির অধীনে এই স্কোয়াডে লম্বা সময় পর ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এই স্কোয়াডের সবচেয়ে উল্লেখযোগ্য হলো গোলরক্ষক আনিসুর রহমান জিকোর প্রত্যাবর্তন। 2023 সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবার মাঠে নামার পর দীর্ঘ 19 মাস পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি। জিকোর সঙ্গে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে আরও প্রত্যাবর্তন করেছেন ডিফেন্ডার মোহাম্মদ ঈশা ফয়সাল, মোহাম্মদ তাজউদ্দিন এবং ফরওয়ার্ড মোহাম্মদ রফিকুল ইসলাম। এদিকে 30 সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দল ঘোষণার সময় বাদ পড়েছেন রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, মঞ্জুরুর রহমান মানিক, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম এবং মিনহাজুল করিম স্বাধীন। প্রধান কোচ থমাস ডুলি এই দল নিয়ে সান মারিনোর বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছেন। আগামী 5 জুন সান মারিনোয় গিয়ে খেলবে বাংলাদেশ দল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।